জীবের অবস্থান অনুসারে একটা পেলাম, জীবের অবস্থান অনুসারে, মুখের শূন্যস্থান অনুসারে। আরেকটা আমরা পাবো, সেটা কি শেষ যেটা, সেটা হলো এই যে আমাদের ওষ্ঠ, দুটো ঠোঁট, এই দুটো ঠোঁটের অবস্থান অনুসারে আমরা, এটা তোমরা একটু লিখে দেবে। এই ওষ্ঠ যখন আমরা উচ্চারণ করতে যাই, আমাদের এই যে ওষ্ঠ, এই দুটো ঠোঁট কখনো খোলে, কখনো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, কখনো অর্ধেক খোলে, কখনো অর্ধেক বন্ধ হয়ে যায়, এরকম হতে থাকে। তো সেই জন্য এই ওষ্ঠের আকার অনুসারে এই স্বরধ্বনিগুলির আবার বিভিন্ন নামকরণ হয়েছে। কিরকম নামকরণ? একটাকে বলা হচ্ছে, মানে কিছু স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে বলা হচ্ছে যে সম্পূর্ণভাবে ঠোঁটটা খুলে যায়, প্রসারিত হয়ে যায়। অর্থাৎ কোনগুলো? ই, হর্ষ ই, এ, দেখো এগুলো উচ্চারণ করবার সময় জিভটা বড় হয়ে যাচ্ছে, সরি জিভ বলছি, ঠোঁট দুটো খুলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। সেই জন্য ই, এ, আমি এটাকে এবারে মুছি, ই, এ, এই তিনটে উচ্চারণ করবার সময় ঠোঁট খুলে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, সেই জন্য এটাকে প্রসারিত স্বরধ্বনি বলা হয়। প্রসারিত স্বর। ই, এ, এটা তো পেলাম আমরা প্রসারিত স্বরধ্বনি। ভালো করে যদি ওইটাতেই আমরা ওটাকে যদি মনে রাখি, তাহলে এই তিনটা কোথা কোন দিকে বসেছিল? এই দিকে, ই, এ, এটাও মনে রাখতে পারবো, মানে এটাকে সম্মুখ বলছি আমরা, আবার প্রসারিত বলছি। তাহলে এই দিকে কি ছিল? উ, ও, অ। এই তিনটাকে আমরা তাহলে প্রসারিত যদি এটাকে বলি, তাহলে এটাকে কুঞ্চিত বলবো। সবসময় বিপরীত হবে, এই দিকটা যেটা হবে তার বিপরীতটা এই দিকটা হবে। কুঞ্চিত মানে ঠোঁট দুটো কুঞ্চিত, গুটিয়ে আসে, উ, ও, অ, কুঞ্চিত হয়ে যায়। ঠিক আছে। আর মধ্যস্থ বা এই আটাকে তো বলেইছিলাম, মধ্যস্থ, কেন্দ্রীয়, নিম্ন ইত্যাদি ইত্যাদি বলা হয়ে থাকে। তাহলে এই হলো স্বরধ্বনির ভাগ, স্বরধ্বনি সম্পূর্ণ। আমরা স্বরধ্বনির মধ্যে আর কিচ্ছু কিন্তু নেই, এখান থেকেই প্রশ্নগুলো আসবে। এবারে প্রশ্নের শুদ্ধতা অশুদ্ধতা আসতে পারে। এই যে যে বিষয়টা সম্পূর্ণ আলোচনা করলাম, যে প্রসারিত, কেন্দ্রীয়, নিম্ন, মধ্য, সংবৃত, বিবৃত, অর্ধবিবৃত, যৌগিক স্বর, অর্ধস্বর, হ্রস্বস্বর, প্লুতস্বর, মৌলিক স্বর, তার সংজ্ঞাগুলো, মানে সেগুলো কখন হয় এইটা মনে রাখতে হবে, এবং কোনগুলো এই পর্যায়ে পড়ে। তার মানে আমরা যদি সংবৃত, বিবৃত এই জায়গাগুলো যদি ক্লিয়ার রাখতে পারি, কোনটাকে মানে এই সংজ্ঞাগুলো এবং এই পর্যায়ে কোনগুলো পড়ে, তাহলে আর আমাদের প্রশ্নতে উত্তর অসুবিধা হবে না। ঠিক সেরকমই আমরা এবারে দেখবো ব্যঞ্জন ধ্বনি। এখন ব্যঞ্জন ধ্বনি ওই একই রকম, আমরা যে যতগুলো ব্যঞ্জন বর্ণ আমরা লিখি, অ্যাকচুয়ালি ততগুলো ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় না। এখন মূল যে ব্যঞ্জন ধ্বনি, সেই মূল ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে ক থেকে ম, এখানে 25টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে। এই 25টি ব্যঞ্জন ধ্বনিকে স্পর্শ ব্যঞ্জন ধ্বনি বলা। কেন স্পর্শ? টাচ। কারণ এই ক থেকে ম 25টি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলেই আমাদের মুখ গহ্বরে জিভ থেকে শুরু করে ঠোঁট প্রত্যেকে কোথাও না কোথাও টাচ করে করে যায়, অর্থাৎ ওই যে বাধা, এই টাচ করা মানেই বাধা প্রাপ্ত ঘটলো। এই বাধাপ্রাপ্ত যে যেখানে যেখানে ঘটছে, সেখানকার স্থান অনুসারে এই 25টি ব্যঞ্জন ধ্বনিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এক একটা স্থান থেকে 5টা করে ধ্বনি উচ্চারণ হচ্ছে। অর্থাৎ যদি আমরা ক ধরে নিই, তাহলে পরপর ক, খ, গ, ঘ, ঞ। আবার যদি চ ধরে নিই, চ, ছ, বর্গীয় চ, ঝ, ঞ। ট ধরে নিই, ট, ঠ, দ, ঢ, মূর্ধন্য। ত ধরে নিই, ত, থ, দ, ধ, দন্তান্ন। প ধরে নিই, প, ফ, প, ভ, ম। দেখো তাহলে 25টিকে 5টি ভাগে ভাগ করা হচ্ছে, প্রত্যেকটাকে 5টা করে বর্ণ ধ্বনি রয়েছে। এবারে এটার অনেকগুলো নামকরণ করা হয়। প্রথম নামকরণ হয় প্রতিটি 5টি ধ্বনির প্রথম যে ধ্বনিটা, সেই অনুসারে এটাকে সেই বর্গ বলা হয়। অর্থাৎ ক ধ্বনি, এইটাকে ক বর্গ বলা হয়ে থাকে। ক বর্গের ধ্বনি কোনগুলো? প্রশ্ন এরকম আসে, ক বর্গের ধ্বনি কোনগুলো?
ক খ গ ঘ ইয়। চ বর্গের ধ্বনি কোনগুলো? চ ছ বর্গিত চ ইয়। ট বর্গের ধ্বনি কোনগুলো? ট ঠ ড ঢ মূর্ধন্য। ত বর্গের ধ্বনি কোনগুলো? ত থ দ ত দন্তন্য। প বর্গের ধ্বনি কোনগুলো? প ফ ব ভ ম। এগুলো 25টি। এবারে স্থান অনুসারে, তাহলে এই যে ক বর্গের যে 5টি ধ্বনি, এই 5টি ধ্বনি একটি জায়গা থেকেই উচ্চারণ হয়। সেটা কোনটা? সেটা হলো কণ্ঠ। আমাদের কণ্ঠ সরাসরি উচ্চারিত হয় একেবারে কণ্ঠ ধ্বনি। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। তাহলে এবারে প্রশ্ন আসতে পারে, আমি এর আগে আলোচনা করলাম যে কণ্ঠ স্বরধ্বনি কোনগুলো আর কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি কোন। প্রশ্ন এইভাবে আসতে পারে। তালব্য স্বরধ্বনি কোনগুলো? তালব্য ব্যঞ্জন ধ্বনি কোন? তাহলে কণ্ঠ, তাহলে ঠিক সেরকম চ। দেখো ভালো করে উচ্চারণ, দেখো আমার সঙ্গে যদি তোমরা উচ্চারণ করো, জীবটা যেটা, এই জীবটা চ, ছ, জ, ছ, ইয়, এইগুলো উচ্চারণ করবার সময় ঠিক কোনখানটা করে স্পর্শ করছে, যেখানটা করে স্পর্শ করছে সেখানটা করে অ্যাকচুয়ালি সেটা বাধা প্রাপ্ত ঘটাচ্ছে, মানে শ্বাস বায়ুটাকে আটকাবার চেষ্টা করছে। দেখো চ, জীবের ডগা থেকে একটু সরে গিয়ে ওইখানটা করে ঘষতে যাচ্ছে এবং তালুতে দেখছে, এই যে তালু সপ্তমত উপরের যে জায়গাটা, ওই তালুতে জীবটা ঘষে যাচ্ছে এবং এগুলো উচ্চারণ হচ্ছে চ, ছ, জ, ছ। এই কারণবশত এটাকে তালব্য ব্যঞ্জন ধ্বনি বলা হয়। ঠিক সেরকম এবারে আমরা ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য এইগুলো উচ্চারণ করবার সময় জীবের ডগাটা একেবারে কি আমাদের খাল মতো, ওপরে যে খালের মতো একটা জায়গা আছে, ওটাকে মূর্ধন্য বলা হয়। এই মূর্ধন্য জায়গাটাতে টাচ করছে বলে এগুলোকে সবগুলোকে বলা হচ্ছে মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য ব্যঞ্জন। এরপর আমরা দেখতে পাবো ত। এই ত, থ, দ, ধ, দন্তান্ন, এইগুলো জীবের ডগাটা গিয়ে একেবারে দাঁতের গোড়াতে স্পর্শ করছে, মানে টাচ করছে। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে দন্ত ব্যঞ্জন ধ্বনি। আর পড়ে রইল প, ফ, প, ভ, ম। এই 5টি ধ্বনি উচ্চারণ হচ্ছে কিন্তু আমাদের দুটো ঠোঁটের একে অপরকে স্পর্শ করে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। এই